তো আমরা আমরা শুরু করছি তো প্রথমে আমরা আমরা আজকে যেটা পড়বো সেটা হলো গিয়ে নাম হলো কোয়ান্টাম ম্যাগনেটিজম। এটা প্রথমে আমরা যদি এক্সচেঞ্জ ইন্টিগ্রাল সম্পর্কে আমাদের ধারণাটা পরিপক্ক করতে চাই যে এটা একদম কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, তাহলে আমরা যেই ফর্মুলাটা নিয়ে কাজ করবো তাকে আমরা বলি হেইটলার লন্ডন থিওরি অফ ডাইরেক্ট ইন্টারচেঞ্জ। এটা আমরা ইয়া করব। তোমাদেরকে আমি একটা রিটেন ইয়া দিব পরে, কিন্তু আমাদের আগে প্রথমে ডিসকাস করতে হবে যে এটা আসলে কি জিনিস। ধরো দুইটা হাইড্রোজেন অ্যাটম, একটাকে আমরা বলবো যার নিউক্লিয়াস হলো এ, আরেকটা তার প্রোটন মনে করে আমরা ডিফাইন করলাম বাই 1। নিউক্লিয়াসটা একটু যেহেতু ভারী, এটা একটু মোটা করে আঁকলাম, একটা ছোট করে আঁকলাম। There is another nucleus. So তার মানে দুইটা হাইড্রোজেন অ্যাটমকে we are bring it together, খুব কাছাকাছি নিয়ে আসতেছে। তারা যদি সেপারেটেড বাই এ লং ডিস্টেন্স হয় তাহলে তারা একে অন্যের উপর কোনো এফেক্ট ফেলে না, কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসে তখন একে অন্যের উপর তাদের একটা ইন্টারেকশন দেখা যায়। সো লেট আস রাইট দ্য ভেরিয়েবল, যেগুলি জিওমেট্রিটা আমরা এখানে ইয়া করার চেষ্টা করি। লেট আস রাইট this is defined by RAB, means this is the distance between the two nucleus. This is, let us call it RB2, and this is RB1. This is distance between two electron, R1, 2. This is distance between electron of one atom and nucleus of other, RA2. And similarly, this is R. The first thing we can do is to write the Hamiltonian of the system. So let us write the Hamiltonian of the system. আমরা হ্যামিল্টনিয়ানটা লিখতে পারি এভাবে, H equal to P square by 2m1. এটাকে P1 square করি। এটা this represents the kinetic energy of the first electron, and this is the kinetic energy of the second electron. Then there are some interaction term. There is interaction between the two nucleus and two electron. এই টার্মগুলি আমি প্রথমে লিখব, E square by 4 pi epsilon naught. Look at the sign. Sign is positive. That means that they are repulsive each other. So this is R1, 2 plus over RAB. এখন হলো ক্রস টার্মগুলি, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের রিপালশন, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের রিপালশন, ফ্রম ওয়ান নিউক্লিয়াস টু অ্যানাদার ইলেকট্রন, এভাবে আমাদের চারটা টার্ম থাকবে। কিন্তু এখানে সাইন হবে নেগেটিভ, কারণ যেহেতু দুইটা ইলেকট্রন এবং প্রোটন তাদের চার্জ ডিফারেন্ট, সো এখানে মাইনাস আসবে। দে বিলংস টু সাম অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল। সো দিস ইজ R1 plus 1 over RB2 plus 1 over RA2 plus 1 over RB2. So this is the complete Hamiltonian, but we can consider that M1 ইলেকট্রনের সব মাসগুলি আসলে সমান হয়, কাজে আমরা লিখতে পারি this thing. আমি এখানে একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হলো গিয়ে the kinetic energy of the nucleus. আমরা জানি যে নিউক্লিয়াসের যে তোমার কাইনেটিক এনার্জি, নিউক্লিয়াসের যে বেগ, নিউক্লিয়াসের মাস হলো ইলেকট্রনের মাসের 1836 গুণ বড়, যার জন্য আমরা কনসিডার করব নিউক্লিয়াস ইজ নট মুভিং এট অল। আমরা কনসিডার করব যে শুধুমাত্র ইলেকট্রনগুলি মুভ করছে, নিউক্লিয়াসগুলি কনস্ট্যান্ট। সো আই শুড নট রাইট দ্য কাইনেটিক এনার্জি টার্ম। তো এখন প্রথম জিনিস হলো গিয়ে আমরা একটা জিনিস জানি যে যখন আমি একটা আইডেন্টিক্যাল সিস্টেম পড়বো তখন এখানে ওয়ান, আমি আমার কথা শুরু করছি এভাবে যে এ নিউক্লিয়াসের
ইলেকট্রন হলো 1, বি নিউক্লিয়াসের ইলেকট্রন হলো 2। বাট যখন একটা আইডেন্টিক্যাল সিস্টেম আমি করতে যাচ্ছ তখন আসলে এটা ইলেকট্রনগুলি এমন ভাবে মুভ করবে, ইউ ক্যান নট লোকেট হুইচ ওয়ান ইজ বিলংস টু হুইচ নিউক্লিয়াস। কোন ইলেকট্রনটা কোন নিউক্লিয়াসে বিলং করবে এটা তুমি কখনোই বলতে পারবে না। কাজেই আমাদেরকে যখন আমরা একটা ওয়েভ ফাংশন লিখবো সেটা এমন ভাবে আমার লিখতে হবে যে ওয়ানটা মেবি বিলংস টু এ, মেবি বিলংস টু বি, সিমিলারলি টু মেবি বিলংস টু এ, মেবি বিলংস টু বি, both are equally probable. So আমাদের wave functionটা we can write the wave function which is a linear combination of both the possibility. Both the possibilities মানে কি, maybe one belongs to A or maybe one belongs to B, maybe two belongs to A, maybe two belongs to B. So এইটা maybe এই wave functionটা maybe it is the wave function maybe symmetric or antisymmetric, যে কোনো কিছু হইতে পারে। এখন পর্যন্ত আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা কনসিডার করতেছি না, আমরা জানি দিস ইজ অ্যান্টিসিমেট্রিক, কিন্তু এখন আমি ধরে নিচ্ছি যে এটা সিমেট্রিক অ্যাসিমেট্রিক যে কোনো কিছু হতে পারে। তো আমি এইভাবে লিখব psi1 2 equal to 1/√2। এখন আমি psi a 1 এটা হলো ইনটু psi a b2, এটা হলো কি এই ওয়েভ ফাংশন যেখানে আমি কনসিডার করতেছি ইলেকট্রন 1 is belongs to the nucleus A, ইলেকট্রন 2 belongs to the nucleus B। তার সাথে আমি আবার এইভাবে লিখতে পারি psi a 2 psi b 1। তার মানে আমি ধরে নিচ্ছি এখানে ইলেকট্রন 2 belongs to A, ইলেকট্রন 1 belongs to B। এখন এটাকে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, যদি এটা সিমেট্রিক হয় ইট ইজ প্লাস, অ্যান্টিসিমেট্রিক হলে মাইনাস। এটা আমরা সহজেই বুঝতে পারি, আমি যদি 1 কে 2 দিয়ে রিপ্লেস করি তাহলে যদি psi 1 2 equal to psi 1 2 equal to psi 2 1 হয় তাহলে বুঝতে হবে দিস ইজ সিমেট্রিক। আর যদি এটা psi 1 2 equal to minus psi 2 1 হয় তাহলে এটাকে আমার বুঝতে হবে দিস ইজ মাই অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন। ওকে, এই জিনিসগুলি জ্ঞান আমাদের আগেই আছে, আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে আইডেন্টিক্যাল পার্টিকেল পড়েছিলাম তখন আমরা এটা দেখে আসছি যে কিভাবে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক ব্যাখ্যা করতে হবে। এখন দেখো কোয়ান্টাম মেকানিক্সের আরেকটা জ্ঞান আমরা এখানে ব্যবহার করবো, সেই যে জ্ঞানটার নাম ছিল পারটারবেশন থিওরি। পারটারবেশন থিওরি কি বলতো, যে যখন একটা সিস্টেম ডিস্টার্ব হয়, বাইরের কোন একটা এজেন্ট দিয়ে ডিস্টার্ব হয়, তখন ইন টার্মস অফ দ্য H0 তার মানে আনপার্টার্বড হ্যামিল্টনিয়ানের মাধ্যমে আমি এই পারটারবেশনের মানটা বের করতে পারি। এখন এটা এই সিস্টেমে দেখো এখানে ডিস্টার্ব কি হতে পারে, ধরো দুইটা, একটা হাইড্রোজেন অ্যাটম এন্ড অ্যানাদার হাইড্রোজেন দে আর ফার অ্যাপার্ট, তখন তারা হলো আনডিস্টার্বড হ্যামিল্টনিয়ান। ফর এক্সাম্পল তখন আমরা জানি তাদের এনার্জি কত, কারণ একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি -13.6 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে দুইটা হাইড্রোজেন অ্যাটমকে যদি সাম করো তাহলে দিস ইজ জাস্ট গিভ ইউ দ্য টুয়াইস ভ্যালু অফ দ্য এনার্জি। কিন্তু যখনই আমি এখানে কাছাকাছি নিয়ে আসি, আচ্ছা আমি প্রথমে টার্মগুলি একটু খেয়াল করি, যদি দুইটা হাইড্রোজেন অ্যাটম আলাদা আলাদা থাকতো তাহলে কোন কোন টার্মগুলি ইয়া থাকতো, যেমন ধরো এই টার্মটা এগুলি আলাদা আলাদা ভাবে পাওয়া যেত। এটা
আর এটা এই টার্মগুলি আমরা আলাদা আলাদা ভাবে পেতাম, কিন্তু এই টার্ম দুইটা আমার থাকতো না। তার মানে এই দুইটা টার্মকে আমি বলতে পারি দিস ইজ এ পার্টাবেশন টার্ম। ওকে, দিস ইজ এ পার্টাবেশন টার্ম, আর বাকি টার্মগুলি সবগুলিকে আমি H0 হিসাবে লিখতে পারি। সো আমরা এখন কি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো, নাও দ্য সিস্টেম ইজ ফলো দিস শ্রোডিঙ্গার ইকুয়েশন H psi ইকুয়াল টু E psi। ঠিক আছে, তাহলে এখানে কি, এটা হলো গিয়ে যখন আমরা দুইটা হাইড্রোজেন অ্যাটমকে কাছাকাছি নিয়ে আসছি তখন যে শ্রোডিঙ্গার ইকুয়েশন ফলো করবে সেটা হলো এই ইকুয়েশন। এখন এইচটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিতে পারি ঠিক আগের মতো, ওয়ান ইজ H0 and another is one is the perturbation, তাই না? এখন আমরা দেখি H0 টার্ম কোনটা আর H প্রাইম টার্ম কোনটা। দেখো H0 টার্মে থাকবে শুধু শুধু এই টার্ম। আচ্ছা, এখন আমি শুধু 2m লিখি কারণ আমি জানি যে দুটো ইলেকট্রনের মানই সমান। এই টার্মগুলি শুধুমাত্র আমার এমন মনে আগের বার আমি কয়েকটা বেশি দাগিয়ে ফেলছিলাম। আনপার্টাবড হ্যামিল্টনের শুধু কাইনেটিক এনার্জি দ্য ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ দ্য সেকেন্ড ইলেকট্রন, potential energy between the first nucleus and the electron and the second nucleus and electron, এই কয়টা আমি শুধু H0 থাকবে। আমি বলতে তখন একটু ভুলে একটু বেশি জায়গা ফেলছি। তাহলে এখন পার্টাবেশন কোনগুলি হবে? পার্টাবেশন হবে এরকম e স্কয়ার বাই 4 পাই এপসিলন নট। যখন তারা কাছাকাছি থাকবে না তখন এই R12 তারা তো এই জিনিসটা তো অনেক দূরে হয়ে যাবে, সাথে সাথে 1/RAB এটা অনেক দূরে দূরে হবে। ইলেকট্রন দুইটা নিউক্লিয়াস তখন অনেক দূরে দূরে থাকবে, কাজেই এই টার্মটা অলমোস্ট জিরো হয়ে যাবে। মাইনাস E স্কয়ার 4 পাই এপসিলন নট 1/RA1, সরি নট R1 A2 and প্লাস 1/RB1। আমরা একটু আগের পৃষ্ঠা থেকে একটু কারেকশন করে আসি। আমাদের আসলে এই টার্মটাও থাকবে না, কারণ 1 এর সাথে 2 এর ডিসটেন্স অনেক ডিসটেন্স থাকবে আর AB এরও অনেক ডিসটেন্সে থাকবে। তার মানে শুধুমাত্র এই দুইটা টার্ম এবং এই দুইটা টার্ম H0 তে থাকবে, আর এই টার্মটা এবং এই টার্মটা এগুলি এই চারটা টার্ম থাকবে তোমার H প্রাইম। তখন একটু ভুল বলেছিলাম। আচ্ছা, সো তার মানে এইটা তাহলে আমাদের আনপার্টাবড টার্ম। এখন তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আনপার্টাব যখন পার্টাবেশন থিওরেম ব্যবহার করছি তখন ডিজেনারেটেড স্টেট ব্যবহার করছিলাম। এখানে কিন্তু দুইটা ইলেকট্রন যদি আমি দুইটা হাইড্রোজেন অ্যাটমকে আলাদা আলাদা করে রাখি তখন আমরা কিন্তু ডিজেনারেট টার্ম পাবো, তাই না? ডিজেনারেট টার্ম পাবো ধরো, তাহলে আমরা সেই ধরনের ক্ষেত্রে কিভাবে সলভ করি? আমরা করি কি, একটা সেকুলার ডিটারমিনেন্ট লিখি এভাবে। এটাকে বলা হয় একটা সেকুলার ডিটারমিনেন্ট। এটা আমি সলভ করি, সলভ করে তারপরে আমি বের করি যে মানে আমার এনার্জি পার্টাবেশনটা কত হয়। তাই এখানে আমি একটা কনসিডার করছি, ওই অ্যাসাম কিছু আমরা অ্যাজাম্পশন আমি এখানে নিছি। assume that H11 prime equal to H22 prime আর H12 prime equal to H21। এইটা আমার অ্যাজাম্পশনের ভিতর রাখছি। আর হোয়াট আর দিস থিং Hij এগুলি হলো আসলে এলিমেন্ট অফ ম্যাট্রিক্স এলিমেন্ট অফ দ্য পার্টাবড হ্যামিল্টনিয়ান। ওকে, সো দিস ইজ এখন আমি এইটা যদি আমি এইভাবে কনসিডার করি তাহলে আমরা এই জিনিসটাকে সহজেই সলভ করতে পারি from the secular determinant
from the secular determinant আমরা বের করতে পারি। ধরো এরকম ভাবে ই লিখলাম, this is equal to ই। এটা দুইটা সলিউশন আসলে পাওয়া যাবে, তুমি যদি করে দেখো এই দুটাকে সমান ধরে, এই দুটাকে সমান ধরে যদি করো তাহলে তুমি এরকম একটা পাওয়া, h প্রাইম 1 1 প্লাস মাইনাস h প্রাইম 1। দিস ইজ দ্য রেজাল্ট। এই রেজাল্টটা আমরা পাবো। এখন এই রেজাল্টটা আমাকে কি সিগনিফাই করে? ঠিক আছে, এটা সিগনিফাই করে কি, এটা হলো গিয়ে আমি এটা লিখবো কারণ এটা একটা ইম্পর্টেন্ট লাইন। This equation, say this is some x equation, x implies that when two atoms are separated by a large distance, মানে এমন ডিস্টেন্স যে তারা একে অন্যের উপর প্রভাবিত করতে পারে না, the energy is degenerate. ডিজেনারেট মানে কি, যে ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 দুইটারই এনার্জি সমান, তার মানে হলো তারা ডিজেনারেট। কিন্তু when they are brought together, the degeneracy is lifted. Degeneracy lifted মানে হলো গিয়ে এই ডিজেনারেসিটা আর থাকবে না। তখন আমরা দুইটা লাইন পাবো, and the two energy are separated by an amount to h prime 1 2। আচ্ছা, আমরা এটা ছবি কিভাবে আঁকতে পারি একটা, আচ্ছা তোমরা দেখে নাও, আমি ছবিটা আঁকি, একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ওকে, আমরা একটা ছবি আঁকি, ছোট একটা ছবি এঁকে দেখি। ধরো when the atoms are, এটা হলো when the electrons are far apart, তখন তাদের এনার্জি লাইন হলো এরকম। কিন্তু when they are very near, তাদেরকে যদি কাছে নিয়ে আসা হয় তাহলে তাদের এনার্জি লেভেলটা হয়ে যাবে এরকম, E11 প্লাস E12, সরি ই দিয়ে লিখছিলাম না এইচ দিয়ে লিখছিলাম, তাহলে ভুলে গেলাম। সরি, এটা it should be H11 plus H12 and H11 minus H12. তার মানে what is the difference between these two lines? They are 2H prime 1 2। ঠিক আছে, তার মানে কি এই জায়গাটায় that they are degenerate, but when they are brought together, তারা খুব কাছাকাছি যখন চলে আসবে, their energy level are splitted, তারা ডিজেনারেসি চলে যাবে, তখন এটা থাকবে নন ডিজেনারেট। তো নন ডিজেনারেট কেসে দুইটা এনার্জি হবে এরকম, H11 একটা প্লাস একটা মাইনাস, এবং মাঝখানে দেয়ার ডিসটেন্সটা হলো 2H prime 1 2। আচ্ছা, এখন এখানে কিছু যে জিনিসগুলি, আরেকটা জিনিস আমরা কনসিডার করছিলাম যে here we considered
consider h11 equal to h prime 22 and h12 prime equal to h prime 21, and also the overlap integral কি বলছি, overlap integral between psi1 হলো 1 ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন and psi2 যেটা 2 ইলেকট্রনের জন্য ওয়েভ ফাংশন, এটাকে আমরা বলি প্রকাশ করি হলে ওভারল্যাপ ইন্টিগ্রালটাকে প্রকাশ করি s1 ধরে লিখলাম, this is equal to psi1 bra psi1 into ket psi1, এটাকে আমি ধরে নিয়েছিলাম 1, এটাকে 1 ধরে আমরা এই ক্যালকুলেশনটা করছি। আমাদের আসলে আমরা যে জিনিসটা আমাদের লক্ষ্য সেটা হলো কি আসলে ফেরোম্যাগনেটিজম এবং অ্যান্টি ফেরোম্যাগনেটিজমের স্ট্রাকচারটা বোঝার জন্য। সো আমরা এইসব কনসিডার করে আমরা জিনিসগুলিকে একদম একটা জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। সো আমরা তাহলে দুইটা টার্ম পাইছিলাম, আবার আমরাই দেখি equal to h prime 11 plus minus h prime 1। এখন এই টার্মগুলির ব্যাখ্যাগুলি আমার বুঝতে হবে যে এগুলি আসলে কি। সে this is some equation 1, তাহলে ফার্স্ট টার্ম অফ ইকুয়েশন 1 এটাকে বলা হয় কুলম্ব ইন্টিগ্রাল, is called কুলম্ব ইন্টিগ্রাল। এটাকে আমরা পরে গিয়ে সি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। আর সেকেন্ড টার্ম অফ ইকুয়েশন 1 এটাকে, আচ্ছা সিটা কি দিয়ে, আচ্ছা is called, এটাকে আমরা বলি এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। সি ইজ নাথিং বাট দিস থিং or তুমি বলতে পারো psi2 h prime psi2, আর j is this thing psi1 h prime psi2 equal to psi2 h prime। দেখো এই টার্ম কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে সম্ভব। সেটা সম্ভব কেন? সেখানে কুলম্ব ইন্টারেকশন বলতে বোঝাচ্ছে হলো তোমার ধরো কোন একটা নিউক্লিয়াসের সাথে একটা ইলেকট্রনের যে অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে তারা ইয়া হয় তাকে আমরা বলতেছি কুলম্ব ইন্টিগ্রাল। কিন্তু এই জিনিসটাকে আমরা বলতেছি যে একটা নিউক্লিয়াসের অ্যাটম আরেকটা ইলেকট্রনের সাথে অন্য নিউক্লিয়াসের ইলেকট্রনের সাথে যে ইন্টারেকশন করছে সে তাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। এই জিনিসটা this is not classical, this is only quantum mechanical phenomenon। mechanical phenomena, এটার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই। it has no classical analog। এটার সাথে কোনো ক্লাসিক্যাল কোনো টার্মের সাথে তুমি কোনো মিল খুঁজে পাবা না। আচ্ছা তাহলে দুইটা টার্ম পেলাম, একটা হলো ই, এখন তাহলে আমরা এইভাবে লিখতে পারি ই ইকুয়াল টু সি প্লাস মাইনাস জে, দিস ইজ দ্য টার্ম। ওকে, তার মানে আমরা এনার্জি এখন আমরা দুইটা টার্ম পেলাম, একটাকে আমরা বলবো কুলম্ব ইন্টারেকশন আর একটাকে আমরা বলবো এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। এখন এই ক্ষেত্রে আমার কিন্তু একাধিক পসিবিলিটি আছে। পসিবিলিটি কি? আমরা যদি এটাকে আমি আঁকি, when j is negative, positive,
এটা জে যখন পজিটিভ তখন আমরা এনার্জি লেভেলগুলি আঁকবো এভাবে সি মাইনাস জে সি প্লাস জে, কারণ তখন এইটাই হবে লোয়েস্ট টার্ম, গ্রাউন্ড স্টেট, ঠিক আছে। আর যখন জে ইজ নেগেটিভ তখন এটার উল্টে যাবে, তখন সি মাইনাস জে হবে এক্সাইটেড স্টেট, সি প্লাস জে হবে গ্রাউন্ড স্টেট, সি প্লাস জে হবে তখন গ্রাউন্ড স্টেট। সো আমরা তাহলে কি পেলাম, যখন জে পজিটিভ হয় সি মাইনাস জে ইজ দ্য গ্রাউন্ড স্টেট and c plus j is the excited state, and when j is negative c plus j is the ground state, c minus j is the excited state. আচ্ছা, এখন তাহলে when j is positive, when j is positive, the state E minus মানে বুঝতে পারছো, C minus J, E minus lies lower and it can be verified as it is the state which corresponds to an antisymmetric linear combination of the spatial part of wave function. আচ্ছা, এটা কিভাবে আমরা জানলাম? এটা জানার কারণ হলো, আমরা প্রথমত একটা জিনিস আমরা জানি যে ইলেকট্রনগুলি যখন তাদের অবস্থান পরিবর্তন করে, কেউ চ্যাটে লিখছে সিআর জে, এটা আরেকবার বললে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে, মাহমুদুল হাসান বলছে সিআর জি জে কে সেটা আরেকবার বলতে। সো আমি আবার একটু বেঁকে যাচ্ছি, দেখো এখানে আমি এই এনার্জিটা দুইটা টার্ম পাইছি, একটা হলো এইচ প্রাইম 11 প্লাস মাইনাস এইচ প্রাইম 12। এখন এইচ প্রাইম 11 এই জিনিসটাকে আমরা বলি এটা হলো কুলম্ব ইন্টিগ্রাল মানে হলো গিয়ে তোমার একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মাঝখানে যে তাদের মধ্যে যে ইন্টারেকশন তাকে আমরা বলতেছি কুলম্ব ইন্টিগ্রাল। কিন্তু আমি যদি কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা হিসাব করি, কোয়ান্টাম মেকানিক্যালে এমন সম্ভব যে আসলে কোন ইলেকট্রন কোন নিউক্লিয়াসের উপর সাথে যুক্ত সেটা আমরা আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য আমরা বুঝতে পারি না। তাহলে যখন আমি কোয়ান্টাম মেকানিক্স আলোচনা করব তখন দেখা যাবে যে আরেকটা টার্ম চলে আসছে, যে একটা ইলেকট্রন 2 মে বি অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়াস A, সেই টার্মটাও আমাকে কনসিডার করতে হবে। তখন আমরা এই টার্মটাকে কনসিডার করতেছি H প্রাইম 1 2। এখন H প্রাইম এক্সচেঞ্জ কেন বলতেছি, কারণ আমি জানি না এখানে এক্সচেঞ্জ হতে পারে নাও হতে পারে। মেবি এমন হতে পারে যে 1 ইলেকট্রন কোনটা 2 ইলেকট্রন কোনটা আমার পক্ষে আসলে বোঝা খুব কঠিন যখন এরা এত ফাস্ট মুভ করে। কাজেই আমার আরেকটা টার্ম ধরে নিতে হবে যেই টার্মে 2 ইলেকট্রনটা A অ্যাটমের সাথে ইন্টারেকশন করতে পারে, 1 ইলেকট্রনটা বি অ্যাটমের সাথে ইন্টারেকশন করতে পারে। তখন এই যে টার্মটা, এই সেকেন্ড টার্মটা, এইটাকে আমরা বলি এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। মানে এক্সচেঞ্জ মানে কি, একটার সাথে একটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে, কিন্তু আমি জানি না যে এটা কি অবস্থায় বদলাবে। এটা কোয়ান্টাম, আর এটা যেহেতু এটা ক্লাসিক্যালে এরকম সম্ভব না। ক্লাসিক্যালে আমি আসলে প্রতিটা পার্টিকেল আমরা বুঝতে পারি
যে আমি যদি এই সিস্টেমটাকে ক্লাসিক্যালি ভাবতাম তাহলে আমি নিশ্চিতভাবে বলে দিতাম যে ইলেকট্রন 1 যেটা আছে সেটা কিন্তু এর সাথে আছে, ইলেকট্রন 2টা যেটা আছে সেটা বি এর সাথে আছে। কিন্তু যেহেতু এটা কোয়ান্টাম মেকানিক্যাল, এখানে আমি বলতে পারবো না যে কোন ইলেকট্রনটা 1 আর কোন ইলেকট্রনটা 2। সো দেয়ার ইজ অ্যানাদার টার্ম যেটাকে আমরা বলতেছি এক্সচেঞ্জ ইন্টিগ্রাল, যেটা আসলে কোনো মানে বিলংনেস নাই, যে মানে 2 ইলেকট্রনটা এর সাথে বা 1 ইলেকট্রনটা বি এর সাথে আসতে পারে, সেটা সেই জিনিসটা আমরা এই ম্যাট্রিক্সের মধ্যে প্রকাশ করছি। এইটাকে আমি জে বলতেছি, জে ইজ দ্য এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। ওকে, এটার কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নাই, মানে হলো কি এটা ক্লাসিক্যাল মেকানিক্যালি আমরা আমরা বলে ক্লাসিক্যাল মেকানিক্স এখানে আসলে 2C ও তার কিছু না, ঠিক আছে? কারণ 2C মানে কি দুইটা কুলম্ব ইন্টিগ্রেশন জাস্ট সেপারেটেড। কিন্তু যখনই আমি ক্লাসিক কোয়ান্টাম মেকানিক বলবো তখনই আমাদের আসলে এই টার্মটা চলে আসে। সো দিস ইজ দ্য ব্যাখ্যা, এইটাই হলো এক্সপ্লেনেশন অফ সিএনডি। আচ্ছা, আর যখন আমি যখন ইলেকট্রন নিয়ে আলোচনা করছি, ইলেকট্রন আমরা জানি যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমাদেরকে বলে যে ইলেকট্রন তোমার যখন তারা একে অন্যের জায়গায় অবস্থান পরিবর্তন করবে তখন ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক্যালি পরিবর্তন হবে। স্পেশিয়াল পার্ট মানে হলো গিয়ে তার স্পেস ডিপেন্ডেন্ট পার্ট। প্রতিটা ইলেকট্রনের দুইটা ওয়েভ ফাংশন আছে, একটা ওয়েভ ফাংশনকে আমরা বলি তার স্পেস ডিপেন্ডেন্ট পার্ট, আরেকটাকে বলি হলো স্পিন ডিপেন্ডেন্ট পার্ট। Total wave function of the electron is always antisymmetric, but in this case আমরা জানি যে যখন একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের স্থান পরিবর্তন করে তখন কিন্তু স্পিনের কথা আসে না, তখন আসছে হলো গিয়ে শুধুমাত্র তার পজিশন পরিবর্তনের কথা। পজিশন পরিবর্তন করলেই আমরা তখন বলি যে তাহলে এখানে আমরা একটা অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন পাবো। কারণ কি? কারণ হলো ইলেকট্রন ইজ এ ফার্মিয়ন, তাই না? তার জন্য আমি বলতেছি স্পেশাল পার্ট অফ ওয়েভ ফাংশন সবসময় এটা অ্যান্টিসিমেট্রিক হবে, ঠিক আছে? আচ্ছা, এখন 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 বাট টোটাল ওয়েভ ফাংশন, এটাকে আমি কিন্তু দুইটা অংশ দিয়ে গুণ করতে পারি। স্পেশাল ওয়েভ ফাংশন into spin wave function, এবং আমি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আরেকটা জিনিস জানি যে টোটাল ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন ইজ অলসো অ্যান্টিসিমেট্রিক। তাহলে চিন্তা করো তো, দিস ইজ অ্যান্টিসিমেট্রিক পার্ট, দিস ইজ অ্যান্টিসিমেট্রিক, দেন হোয়াট শুড বি ইট? স্পিন ওয়েভ ফাংশনটা তাহলে অবশ্যই হতে হবে দিস ইজ এ সিমেট্রিক। ওকে, this is a symmetric part. So আমরা বলতে পারি since spatial is antisymmetric, then total antisymmetric because of the Pauli exclusion principle, then spin wave function must be symmetric. কিন্তু সোফার আমি যতক্ষণ এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করছি ওয়েভ ফাংশন নিয়ে সব কিন্তু স্পেশাল ওয়েভ ফাংশন ছিল। এখন আমার আসলে সময় আসছে যখন আমি স্পিন ওয়েভ ফাংশন কিভাবে গঠন করা যায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এখন দেখো যদি দুইটা ইলেকট্রন স্পিন থাকে, when there are two electron spin, তার মানে এখানে স্পিনও দুইটা। এখন তাদের পসিবল স্টেট গুলি কি কি এটা আমরা লিখি। পসিবল states are S, vector S can be S1 plus S2। তার মানে কি আমরা জানি স্পিন গুলি হলো হাফ, তাদের মান হলো, তাহলে S এর মান কি হতে পারে?
প্রথমে হতে পারে 1, যখন s এর মান 1 তাহলে ms এর তিনটা মান হতে পারে -1, 0 and 1, এই তিনটা মান হতে পারে। তার মানে আমরা তাহলে যখন ms equal to 1 তাহলে স্টেটটা হতে পারে এরকম, ms যখন -1 তখন হতে পারে, সরি এটা ভুল লিখছি, সরি এটা হবে দুটোই আপে। যখন ms -1 তখন হবে দুটোই এরকম ডাউন, আর যখন ms equal to 0 তখন লিনিয়ার কম্বিনেশন অফ আপ এন্ড ডাউন পাবো, কিন্তু সিমেট্রিক 1/√2 এরকম, ঠিক আছে। আর s এর আরেকটা পসিবিলিটি কি আছে, দুটো যদি বিপরীতমুখী হয় s may be also equal to 0, তাহলে ms এর মান কি হতে পারে, there is only one possibility, that is 0, তখন আমি কি পাবো, তখন আমি পাবো 1/√2 মাইনাস, তো এটা একটু ভুল হয়েছে, এটা প্রথমে ডাউন হবে পরেরটা আপ হবে, কারণ দুটো তো না একই রকম হয়ে গেল, এটা এখন ডাউন আপ। তাহলে এগুলো হলো এক্সাম্পল অফ সিমেট্রিক স্পিন ওয়েভ ফাংশন, আর দিস ইজ অ্যান্টিসিমেট্রিক। কিভাবে বুঝবো আমি সিমেট্রিক না ইন্টারসিমেট্রিক? আমি যদি একটাকে আরেকটা স্পিন দিয়ে রিপ্লেস করি, ধরো এইটাকে এখানে নিলাম, এটাকে নিলাম, ইট উইল রিমেইন সেম, ডাউনকে ডাউনে নিলাম, ডাউনকে ডাউনে নিলাম, সেম। এটাকে যদি আমি আপকে ডাউন করি, ডাউনকে আপ করি, ঠিক এখানেও তাই করতে হবে, দেখা যাবে এটা একই রয়ে গেছে, তার মানে এই জিনিসটা রিমেইনস দ্য সেম, এটা মানে আমি স্পিন চেঞ্জ করলেও একই মান থাকে। এখানে আমি যদি চেঞ্জ করি তাহলে একটা মাইনাস সাইন আসবে, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান্টিসিমেট্রিক। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে যদি আমাদের স্পেশাল ওয়েভ ফাংশনটা অ্যান্টিসিমেট্রিক হয়, তাহলে এইখানে যে তিনটে স্টেট আছে, এই তিনটে স্টেটের কোন একটা স্টেটের সাথে গুণ করে আমার টোটাল ওয়েভ ফাংশনটা বের করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি যে এই আপ এরো ডাউন এরো বলতে আসলে কি বোঝায়। এই আপ এরো ডাউন এরো বলতে বোঝায় হলো, this is the orientation of the spin. When the orientation of the spin is in the same direction of the applied magnetic field, তখন আমরা আপ এরো ব্যবহার করি, but when the orientation of the spin is in the opposite direction of the applied magnetic field, তখন আমরা এটাকে ডাউন এরো ব্যবহার করি। I hope that it is clear. এখন তাহলে j equal to 0 হলে, j is greater than 0 হলে, তাহলে আমরা তাহলে c minus j হবে is antisymmetric ground state of the ferromagnet. কারণ দেখো এখানে কিন্তু আপ আপ ডাউন ডাউন এরকম এই স্টেট গুলো আমরা পাচ্ছি, কিন্তু আমি যদি অ্যান্টিসিমেট্রিকাতে কিন্তু আমার কিছু আপ কিছু ডাউন, সবসময় কখনোই আপ আপ বা ডাউন ডাউন এরকম কোন স্টেট আমরা পাবো না। তার মানে এই যে যেহেতু একদিকে কোনো ওরিয়েন্টেশন সবগুলি একদিকে, এরকম স্টেট গুলি শুধুমাত্র আমরা সিমেট্রিকের ক্ষেত্রে পাই, তাহলে c minus j must be a ground state, give me a ground state of a ferromagnet. রিজনটা আশা করি বুঝতে পারছো। আমি আবার বলছি, যখন আমি পেলাম যে আমার স্পিন গুলি সিমেট্রিক তখনই হয় যখন দুটা আপ আপ বা ডাউন ডাউন থাকে। দিস ইজ এ রেয়ার কম্বিনেশন, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, কিন্তু আমরা এরকম আপ আপ বা ডাউন ডাউন এটা কিন্তু কখনোই অ্যান্টিসিমেট্রিকে পাবো না, রাইট? তার মানে এই যে c minus j, it is the antisymmetric ground state of the ferromagnet. ওকে, আচ্ছা, যেখানে আমাদের টোটাল ওয়েভ ফাংশন is a product of the antisymmetric spatial wave function and the symmetric spin wave function. I hope that it is clear.
আচ্ছা, আর তাহলে হোয়াট ইজ সি প্লাস জে? তাহলে সি প্লাস জে ইজ ফার্স্ট excited state of the ferromagnet. তাহলে সি প্লাস সি মাইনাস জে যদি গ্রাউন্ড স্টেট হয়, সি প্লাস জে হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে কোন একটা এক্সাইটেড স্টেট। এন্ড অন দ্য আদার হ্যান্ড, when J is smaller than 0, all the opposite things are happening. Okay, there ওখানে আমরা পাবো, ওখানে আমরা অ্যান্টিসিমেট্রিক গ্রাউন্ড স্টেট পাবো, কিন্তু সেখানে স্পেশাল ওয়েভ ফাংশনটা হবে সিমেট্রিক, বাট দ্য স্পিন উইল বি অ্যান্টিসিমেট্রিক। দেখো স্পিন অ্যান্টিসিমেট্রিক না হলে আমি অ্যান্টি ফেরোম্যাগনেটিজম পাবো না। তাহলে এখানে আমি পাবো সি প্লাস জে ইজ গ্রাউন্ড স্টেট অফ অ্যান্টি, এটা অ্যান্টিফেরোম্যাগনেটিকের গ্রাউন্ড স্টেট হবে। এখন ইট ইজ এভরিথিং ইজ ক্লিয়ার, বাট এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যে এক্সচেঞ্জ ইন্টিগ্রাল করলাম তার একটা হ্যামিল্টনিয়ান তৈরি করতে হবে। এমন ভাবে একটা হ্যামিল্টনিয়ান তৈরি করতে হবে যেন এই যে আমরা যে কথাগুলি আলোচনা করছি, যে এনার্জিটা বের করছি, সেই সবগুলি প্রপার্টি যেন তার ভিতর থাকে। ঠিক আছে, আমি একটু 2-3 মিনিট একটু ব্রেক দিব। ওকে, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা ওকে আবার ব্যাক করছি। এখন আমরা এমন একটা হ্যামিল্টনিয়ান লেখার চেষ্টা করব স্পিনের জন্য, শুধুমাত্র স্পিনের জন্য, যেন এক্সচেঞ্জ ইন্টিগ্রালের সবগুলি প্রপার্টি যা যা আমরা আলোচনা করছি সবকিছু তার ভিতর থাকে। তার মানে এখন আমি লেট আস রাইট এ হ্যামিল্টনিয়ান which is like this. This is equal to minus 2j s1 dot s2. ধরো এইভাবে আমি যদি একটা হ্যামিল্টনিয়ান লিখি, তাহলে এটা এই হ্যামিল্টনিয়ানের ভিতর গ্রাউন্ড স্টেট অফ এ রিয়েল ফেরোম্যাগনেটের যা যা ইয়া আছে সবগুলি তার ভিতর থাকবে, কারণ আমরা জানি s স্কয়ার ইকুয়াল টু s1 স্কয়ার প্লাস s2 স্কয়ার প্লাস twice s1 s2। আমরা এটা প্রমাণ করছি যে এটার ভিতর সবকিছু আছে। সো I can write s1 s2 equal to s square s1 square s2 square divided by 2. ওকে, এখন আমি ধরি যে এটাকে যদি আমি অপারেটর ফর্মে লিখি, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ফর্মে, আমরা জানি এস স্কোয়ার একটা অপারেটর, s1 স্কোয়ার একটা অপারেটর, s2 স্কোয়ার অপারেটর, এটা যখন কাজ করে তখন আমরা এইভাবে লিখতে পারি। ডিভাইডেড বাই, এখন সিঙ্গলেট স্টেটে যে, আচ্ছা একটা জিনিস, সিঙ্গলেট স্টেট ট্রিপলেট স্টেট কাকে বলে এটা বলতে ভুলে গেছি। এই যে এখানে দেখো যখন s এর মান 1 তখন আমরা তিনটে স্টেট পাইছি, এই তিনটে স্টেটকে আমরা বলি দিস ইজ মাই ট্রিপলেট স্টেট। আর এখানে মাত্র একটা স্টেট আছে, এর জন্য এটাকে আমরা বলতেছি সিঙ্গলেট স্টেট। সিঙ্গলেট স্টেট, ওকে, এই তিনটা হলো ট্রিপলেট স্টেট, এটা হলো সিঙ্গলেট স্টেট। এখন আমি যখন সিঙ্গলেট স্টেটের জন্য বের করব, তখন আমার s ছিল 0, তারপরে তোমার s1 ইকুয়াল টু s2, এগুলো হলো হাফ। এখন যদি আমি এই মানগুলি এখানে বসাই, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ s1 ডট s2 উইল গেট, ক্যালকুলেশন আমরা এবার করছি না, এখানে জাস্ট মানগুলি বসাবো। এই যে 1 এখানে হয়ে যাবে 2 মাইনাস, ও সরি এখানে হয়ে যাবে 0 মাইনাস এটা হাফ ইনটু হাফ প্লাস 1 মাইনাস হাফ ইনটু হাফ প্লাস 1, এগুলি করলে তুমি এট লাস্ট তুমি পাবা 3/4।
আবার যদি আমরা ট্রিপলেট স্টেট চিন্তা করি, ট্রিপলেট, তখন আমার এস হলো 1, S1, S2 equal to S2 এটা সেকেন্ড হাফ। তখন আমি যদি S1 ডট S2 ক্যালকুলেট করি, it will give me 1, রাইট? তাহলে তার মানে আমি এখন এই সূত্রটাই আবার ব্যবহার করব। তাহলে আমি সিংলেট এবং ট্রিপলেট দুটার জন্য লিখতে পারি, সিংলেট এন্ড ট্রিপলেট আমার হলো, এখানে আসবে ট্রিপলেট, কাজে এখানে হবে, সরি, এখানে এখানে হলো ট্রিপলেট স্টেট, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, দাঁড়াও একটু জাস্ট মিনিট আমি বুঝে নিই। তোমার একটা মাইনাস আছে, কাজেই আমার ট্রিপলেট হবে এইটা -j/2, -j/2, আর এটা হলো কিসের জন্য, দিস ইজ মাই ট্রিপলেট স্টেট। আর এখানে আমি পাবো 3j/2, এটা হলো আমার সিংলেট স্টেট। What is the difference between them? This is equal to 2j. So দেখো আমি তাহলে দুইটা স্টেটের ভিতর, ট্রিপলেট স্টেট এবং সিংলেট স্টেটের ভিতর যে ডিফারেন্সটা পেলাম সেটা 2j। এটা হলো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্টেড। আমি চাচ্ছিলাম যে আমার যে দুইটা স্টেট আছে, দুইটা স্টেটের মাঝখানে ডিফারেন্স 2e12 থাকে, e12 মানে হলো j, সো দিস ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2j। তার মানে আমি যে হ্যামিল্টনিয়ানটা consider করছি, this is an exact Hamiltonian for the exchange integral. Okay, আচ্ছা, তো আমরা মনে হয় যে এখানে থামি আজকে, কারণ এরপরে আরো অনেক কিছুই আছে এই এক টপিকসে। তো এটা আমরা একবার আগামী শনিবারে ক্লাস নিব, শনিবারে ক্লাস নিয়ে এই জিনিসটা শেষ করার চেষ্টা করব। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের পরের অ্যাসাইনমেন্টটা ইন টার্মস অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক নিয়েই থাকবে, এবং আমরা একটা এমসিকিউ পরীক্ষা নিব। সেই পরীক্ষা যেই প্রজেক্ট, দুইটা প্রজেক্ট তোমরা ইয়া করছো, এই দুইটা প্রজেক্টের উপর বেস করেই হবে। দেখো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা দেখো। একজন বলছে নাই। এখন তুমি কথা বলতে পারো, তো সমস্যা নেই, তো ক্লাস চলছে না। তো আমি তাহলে রেকর্ডিং স্টপ